চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও লেখক পান্থ আফজালের কাছে। আবারও ফিরে এলাম। বেশ ভালো যাচ্ছে সময়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং একজন মানুষ যিনি প্রায় 16 বছরেরও বেশি সময় ধরে মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত রয়েছেন, প্রযোজক হিসেবে, তারপর বিনোদন সাংবাদিক হিসেবে, সেই সাথে আবৃত্তির চর্চা করছেন, বিভিন্ন সংস্থার সাথে সম্পৃক্ত রয়েছেন, উপস্থাপনার কাজটাও বেশ দক্ষতার সাথে করছেন। এই যে এত কিছুর সমন্বয়, তার মাঝখানে আবার একটু গানের গুনগুনও রয়েছে, সবকিছুকে আসলে কিভাবে সামলে নিচ্ছেন একটু শুনতে চাই। চলার পথে আসলে প্রত্যেকটা জিনিসই দরকারি, আর মানুষ তো চায় আসলে জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এগিয়ে নিয়ে যেতে যখন সামনে যেটা পেয়েছি করেছি, এবং জেনেছি যে যেই কাজটা করব মনোযোগ দিয়ে করব, সেটা যেন পরবর্তীতে আমার কাজে লাগে, সেভাবে প্রত্যেকটা বিষয়ের সাথে আমার যুক্ত হওয়া। এবং আশা করি এই বিষয়গুলোও আমি যখন বয়স হয়ে যাবে, এই বিষয়গুলো আমাকে অনেক ভাবাবে, অনেক আমাকে সঙ্গ দেবে। সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের সাথে আপনার বেশ অনেক দিন ধরে পথ চলা, এবং একজন বিনোদন সাংবাদিক হিসেবে সব ধরনের অভিনয় শিল্পী বলি কিংবা তারকা বলি, সবার সাথে আপনার কাজ করা হয়। বর্তমানে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন আপনি, এবং অনুষ্ঠানের পেছনেও কাজ করে থাকেন। সেটি হচ্ছে, আমি একটা বই বের করেছি 51 জন যে দেশের এবং দেশের বাইরের যারা গুণী সাংস্কৃতিক কর্মী রয়েছেন তাদেরকে নিয়ে, তারার মুখে তারার গল্প। আচ্ছা, সামনে বের হবে, পান্ডুলিপি রেডি আছে, এই সামনে বই আমি বের করব, ছোট গল্প। সেটার কি দ্বিতীয় ভাগ বের হবে? হ্যাঁ, বের করব, এবং অপ্রকাশিত যেগুলো। এখন যে অনুষ্ঠানটি করছেন, সেই অনুষ্ঠানটার নামটা একটু শুনতে চাই। আমি স্টার গল্প করেছি। স্টার গল্প আমার প্রায় এটা সেকেন্ড সিজন চলছে। স্টার গল্পে বাংলাদেশে প্রায় শিল্পী বা গানের শিল্পী, নাটকের, সিনেমার শিল্পী বা মঞ্চের শিল্পী অনেকে এসেছে। আরেকটা করে কাম টু দ্য পয়েন্ট, সেটা অনেক আগেই করেছিলাম, সেটাও আমি নিয়মিত সামনে করছি। বাংলাদেশ প্রতিদিনে একটা প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামটা তারার সাথে আমি অনিয়মিতভাবেই করছি, মাঝে মাঝে আরেকজন করেন, আমিও করি। আরও প্ল্যান চলছে, বঙ্গতে একটা কাজ করব, এই সেলিব্রিটি ভিত্তিকই কাজ করব। আর একটা প্ল্যাটফর্ম রয়েছে খবরের দেশ, সেখানে একটা প্রোগ্রামের কথা চলছে। এই যে সেলিব্রিটিদের নিয়ে কাজ করা, এই কাজ করতে যে একটা খুব চমৎকার অভিজ্ঞতার দিক এবং একটা বেশ বিড়ম্বনার দিক শুনতে চাইব। আমরা এত বছর সাংবাদিকতা করি, তার সাথে যখন আমরা বসি মনে হয় এটা তো আমি জানি না, কারণ গল্প করতে করতে আড্ডা দিতে দিতে তার কিন্তু অজানা অনেক কথা আমাদের জানা হয়ে যায়। সেও কিন্তু অকপটে আমাদের সম্পর্কের খাতিরে সে বলে দেয় যে কথাগুলো সে কারো কাছে বলার ওই ভরসাটা পায় না। আমাদের কাছে ভরসা পায়, কারণ আমাদের সাথে ওই সম্পর্কটা ওরকম, মানে একটা চায়ের সাথে যেরকম আপনার চিনির সম্পর্ক, যেটা তা আমাদের সাথে ওই সম্পর্কটা ওরকম থাকে বলে আমাদের কাছে অকপটে অনেক কিছু বলে, এবং তারা বলতে চায় এবং বলে কি যে তোর অনুষ্ঠানে যে মোশাররফ করিম ভাই যখন বললাম, সে প্রায় 3 ঘন্টা আড্ডা দিয়েছে, এবং একটুবার চা খায় আর একটুবার বলে আরও কথা আছে তুই থাক, আবার শেষ করে জুইভাবেই কিন্তু বসে থাকার পর মোশাররফ ভাই আবার বলতেছে। আর একটা ঘটনা, যখন আপনার বাঁধন আসলো, বাঁধনে সে কিন্তু একটানা বলে গেল উপবিশ্বাস, মানে আমাদের তো এদের সাথে কথা হয়েছে, এরা প্রোগ্রাম যত যাই থাকুক না কেন, ওরা প্রোগ্রামে এসে মোটামুটি তাদের কিছু কথা হলেও আমাকে বলে, যে কথাগুলো কখনো বলেনি। আর তিক্ত অভিজ্ঞতা কি, মাঝে মাঝে এরকম হয় যে কিছু তারকা, আমি অভিজ্ঞতার কথা বলছি, আমার সাথে খুব দীর্ঘ সম্পর্ক, বা মাঝে মাঝে কিছু মনে হয় যে একটু সম্পর্কটা তারা অনেক সময় ঝালাই করতে চায়, একটু সময় দেরি করে আসে, তারপরে একটু অনেক কথা বলে যে এই কথা বলবো না, কিন্তু আমাকে বলেন না, এই কথাগুলো আমাকে বলেন না, এই কথাগুলো আমি বলতে চাই না, এটা ভাইরাল হয়ে যাবে, এত কিছু হয়ে যাবে। তাই মাঝে মাঝে কিছু কিছু কথাগুলোকে আমাদেরকে স্কেপ করতে হয়। এই যে আপনি তারকাদের সাথে যে দুষ্টু মিষ্টি সম্পর্ক বা এত চমৎকার একটা জার্নি, তো সেই জার্নিতে উত্থান পতন তো থাকবেই, আসলে গ্রাফ তো সবসময় সরল রেখায় চলবে না। তবে এই যে তাদের সাথে এত সুসম্পর্ক তৈরি হওয়া এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই পুরো প্রক্রিয়াটার পেছনের মূল মন্ত্র কি? মূল কোনো মন্ত্র নেই, মোট কথা আপনার কাজটা আপনার চালিয়ে যাওয়া, আপনার প্রতিদিনের কাজ, সেই কাজের মধ্যে উত্থান থাকবে, পতনও থাকবে। যেমন আমরা অনেক নিউজে অনেকে ডিসহার্টেড হয়, অনেক সময় বলে কি যে এই নিউজটা আপনার কাছ থেকে আশা করি নাই, তখন দেখা গেলো এখন ফেসবুক মাধ্যম হয়েছে, ব্লক করে দেয় বা ফোন ধরে না যোগাযোগ, তখন কি করেন? সেটাকে সামলে নেন না, সেটা মাঝে মাঝে মনে হয় যখন মনে করে যে একটা আমি অনেক বড় সাংবাদিক হয়ে গেছি, কিছু একটা করবো, আমার মনে করি না, আমার তো এটা করা ঠিক না, কারণ তারও সমস্যা থাকতে পারে। আবার যখন আমরা সাংবাদিকরা যখন আড্ডা দিই, তখন ওইটা আলোচনা করি যে কী করা যায়,
ওরাও অনেক সময় অভিযোগ দেয় না, এটা এরকম সেলিব্রিটি এই কাজ করছে, এটাকে ঠিক হয় নাই, আমরা একটা অ্যাকশন নেই, আমরা বয়কট করি, এরকম করি। এরকম কিছু কিছু সিদ্ধান্ত অনেক সময় হয়, কিন্তু আমার মনে হয় চলার পথে সবারই আমাদের দরকার। সবাইয়ের কাজটাই তার জায়গাটায় সে থাকবে, কাজ করে যাবে। যখন তার জায়গাটা যখন থাকবে না, তার যখন একটা বলে না যৌবন যখন শেষ হয়ে যায়, তখন তার কিন্তু ওই বলার কিছু থাকে না। সে একটা সময় বুঝবে যে আমি এটা করা ঠিক হয়নি। এই যে ভরসার জায়গাটা, যে কথাগুলো অন্য কোথাও হয়তো বলা হয় না, কিংবা নিজেকে সেভাবে খুলে বলতে পারেন না, খুলে প্রকাশ করতে চান না, যেটা আপনাদের কাছে এসে বলেন, বা বিশেষ করে যদি আপনার কথাই বলি, সেই ভরসা করা অনেক বড় একটা দায়িত্ব মনে হয় না? অবশ্যই দায়িত্ব। আর যারা ভরসা করে তারা মনে করে যে সে আমার ভরসার জায়গা, তাকে বললে এটা কখনোই কিন্তু সে খর্ব করবে না। আর এটা দায়িত্ব মানে কি, এটা একটা বড় একটা বিষয়। কারণ আমি সাংবাদিকতা আমার জীবিকা, আমি কাজ করছি, আমি টাকা পাচ্ছি, প্রতিষ্ঠান দিচ্ছে। আবার আমাদের মূল মন্ত্র কি সম্পর্ক যদি আর্টিস্টদের সাথে সাংবাদিক যদি না থাকে, তাহলে কিন্তু আমি তার কাছ থেকে কিন্তু অনেক বিষয় জানতে পারবো না, লিখতে পারবো না। সো আমাদের সম্পর্কটাই আসলে মূল একটা বিষয়। আর দায়িত্বটা ওইটার কারণেই আমাদের দায়িত্বটা আরও বেড়ে যায়, যে আমি যত তাদেরকে লিখতে পারবো, তাদের সম্পর্কে যত ঋদ্ধ হতে পারবো, আমার লেখাটা অনেক সুন্দর হবে, আমি সুন্দরকে উপস্থাপন করতে পারবো, লোকজন আমাকে কিন্তু সেভাবেই দেখবে, আর্টিস্টরা আমাকে সেভাবে সম্মান করবে। কখনো ভেবেছিলেন যে সাংবাদিক হবেন? না, কখনো ভাবিনি। কিভাবে হয়ে গেলেন? সাংবাদিকতায় আমি কেন করলাম, আমি লিখতে পারতাম, লেখার মাধ্যমে যখন নাম দেখতাম, নাম দেখে আমার সারা রাত জেগে থাকতাম যে আমার পরের দিন পত্রিকায় নাম আসবে, ওইটা আমি সংগ্রহে রাখতাম। তখন তো আসলে ইন্টারনেট ওভাবে ছিল না, ওই আমার এই জাস্ট হার্ড কপিটা আমাকে সংগ্রহ করতে হতো। নাম দেখে আমার মনটা ভরে যেত, ওটা দেখাইতে পারতাম অনেকজনকে যে এটাই দেখা আমার নাম আসছে। আর বড় বড় পত্রিকায় কাজ বা বড় মানুষের সাথে কাজ, এটা আসলে একটা স্বপ্নের বিষয় ছিল। আর যাদের আমি স্বপ্নে দেখতাম, এই সাংবাদিকতার খাতিরে তাদেরকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। আজ অনেক বছর হয়েছে সাংবাদিক করছি, আমার মনে হয় দেখার এখন শেষ নেই, আরও দেখবো আমরা। গানের প্রসঙ্গে, আবৃত্তির প্রসঙ্গে একটু আসতে চাই। এই আবৃত্তির সাথে সম্পৃক্ততা, নিয়মিত এই যে এখনো চর্চা করেন, গান করছেন, আবার থিয়েটারও করছেন, এক কথায় বোঝা যায় যে আপনি ভীষণভাবে একজন সংস্কৃতি মনা একজন মানুষ। তো কিভাবে এই শুরুটা কিভাবে ছিল? জন্ম হলো রাজবাড়িতে, পদ্মা বিধৌত যে জায়গা, রাজবাড়ি সদরে। তাই ছোটোকাল থেকে আমরা আবুল তাবুল শিশু সংগঠন করতাম। আবুল তাবুল শিশুদের সংগঠন, সেখানে নাটক হতো, রাজা রাজদ্রোহী নাটক করতাম ছোটোকালে, আবৃত্তি করতাম, গানের আয়োজন হতো। আমার দিদি দেবহতী চক্রবর্তী ছিলেন, যার মানে ছায়াতলে আমরা বড় হয়েছি। সেখান থেকে অনেক শিল্পীরা এখন এই ঢাকায় এখন অনেক জায়গায় কাজ করেছে। তা আমার বেড়ে ওঠা, আমার সাংস্কৃতিক পরিমণ্ডল রাজবাড়িকে ঘিরেই। আমি যখন ঢাকায় চলে আসি, তখন এইগুলো আমার কাজে লেগেছে। তখন আমি আমার উপস্থাপনা বলেন বা আমার এই যে আজকে সাংবাদিকতা বলেন, এগুলোর কিন্তু একটা রসদ। আমি মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রে কাজ করেছি, আমার নিজের বাচ্চাদের একটা সংগঠন রয়েছে, প্রিয়তম আবৃত্তি নিকেতন, রাজবাড়িতে এখনও চলছে, অনেক বছর হয়েছে। আমি বাতিঘর থিয়েটারের সাথে যুক্ত। আমি নিয়মিত হতে পারছি না, কারণ আমি যেহেতু আমার যে পেশা, আমি যাই, কাজ করি, এখনও মঞ্চায়নও করেছি। আর এই তো গান করছি। গানটা আসলে আমার আসলে আমি বললাম না, আমরা 90s কিড, তা আমাদের তো গানের সাথে, গানে আগে কি হতো, ক্যাসেটের গায়ে কিন্তু গান লেখা থাকতো, এক একটা এরকম মলাট ভাঁজ করা থাকতো, ওইখানে আমরা পড়তাম, মুখস্থ করতাম গানটা। আমাদের প্রতিটা গান মুখস্থ থাকতো, এবং ক্যাসেটে যখন ক্যাসেট প্লেয়ার চলতো বা সিডিতে, আমাদের প্রতিটা গান ওর সাথে আমরা গাইতাম। তাই ওই গান গাইতে গাইতে আমাদের আলাদা একটা ওইর প্রতি একটা ভালোবাসা জন্ম হয়েছে, যেটা এখনও আছে, যেটা আমি জানি না আসলে সামনের প্রজন্ম এটা আসলে পাবে কিনা, আমরা সেটা পেয়েছি। এবারে সেই গানের প্রতি ভালোবাসাটা ছড়িয়ে দিই আমাদের দর্শকদের মাঝেও, একটা গান শুনতে চাই। আমার খুব প্রিয় একজন মানুষ, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের না থাকলে আমার মনে হয় বইমেলা হতো না, পাঠক সৃষ্টি হতো না, এবং তিনি নির্মাতা থেকে কথা সাহিত্যিক বা লেখক হিসেবে সবচেয়ে বেশি সমাদৃত। তার অনেক গানগুলো তার লেখা, তার মধ্যে একটা গান গিয়েছিল এসআই টুটুল, এবং সেটা আমার আছে জল ছবি। এসআই টুটুল গিয়েছিল নদীর নাম ময়ূরাক্ষী। আমি সেটা আসলে শাওনের মান ভাঙানোর জন্য, অভিমান ভাঙানোর জন্য যে গানটা করেছিল, সেই গানটা আমি গাইছি। নদীর নামটি ময়ূরাক্ষী, কাক্কালো তার জল, সেই জলেতে কোনো ডুবুরি পাইনি খুঁজে তল। নদীর নামটি ময়ূরাক্ষী, কাক্কালো তার জল, সেই জলেতে কোনো ডুবুরি পাইনি খুঁজে তল। তুমি যাবে কি
ময়ূর আখিতে, হাতে হাত রেখে জলে নামা, যে ভালোবাসার রং চলে গেছে সেই রংটুকু খুঁজে পাওয়া। তুমি যাবে কি ময়ূর আখিতে, হাতে হাত রেখে জলে নামা, যে ভালোবাসার রং জ্বলে গেছে সেই রংটুকু খুঁজে পাওয়া। সখী ভালোবাসা কারে কয়, নদীর জলে ভালোবাসা খোঁজা কোনো অর্থ কি হয়। সখী ভালোবাসা কারে কয়, নদীর জলে ভালোবাসা খোঁজা কোনো অর্থ কি হয়। কন্যায় আমার কথা শোনো, নদী প্রান্তরে বনে জঙ্গলে ভালোবাসা নেই কোনো, ভালোবাসা থাকে চোখের জলে, চোখে চোখে শুধু চাওয়া, যে ভালোবাসার রং জ্বলে গেছে সেই রংটুকু খুঁজে পাওয়া। সখী ভালোবাসা কারে কয়, নদীর জলে ভালোবাসা খোঁজা কোনো অর্থ কি হয়। মানুষ যে কাজগুলো করতে ভালোবাসে সেগুলোকে সেভাবে করে আসলে ব্যস্ত জীবনে করে ওঠা হয়ে ওঠে না, বা সেগুলোকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেয়া বা প্রকাশ করাটা হয়ে ওঠে না। সেই দিক থেকে আমি বলবো আপনি ভীষণভাবে সৌভাগ্যবান। একই সাথে সেই চেষ্টাটা যে চালিয়ে যাচ্ছেন সেটাকে সাধুবাদ জানাতেই হয়। তো এই যে আবৃত্তির চর্চা, থিয়েটারের চর্চা এবং গান করার চেষ্টা করা, সেগুলো নিশ্চয়ই চর্চা চলতে থাকবে বা চলতে থাকুক, সেটা আমরা সবসময় চাইবো। এছাড়া কি কোনো পরিকল্পনা আছে কিনা যে আমি আবৃত্তি নিয়ে এটা করতে চাই বা গান নিয়ে এরকম কিছু করতে চাই? আমার ইচ্ছে রয়েছে যে রাজবাড়ী, মানে আমার এলাকা না, তথা রাজবাড়ী তথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রোগ্রাম করে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলকে আর সক্রিয় রাখা, সেটা অবশ্যই চলবে এবং চলতে থাকবে। গানের চর্চা কি বাসায় করা হয়? গানের বাসায় কখনো করতাম না, বললাম না, আবল দল যখন চর্চা করতাম, থিয়েটার আসার পর ওইটার কিছু কিছু সময় থিয়েটার গান লাগে, ওই গান লেখা বা গান করা, ওই থিয়েটারের অনেক সময় এই চর্চাটা ওইটা ছিল, এখন সেটার জন্যই করা হয়েছে। আলাদা করে শেখা বা চর্চা করা বা কোনো নিয়মিত গাইতাম আমি, গিটার ছিল, ওইটা করতে করতে ওইটা নিজে থেকে গাইতাম। আমরা একেবারেই আড্ডার শেষ পর্যায়ে চলে এসেছি। যদি জানতে চাই 5 বছর বা 10 বছর পরে পান্থ আফজাল নিজেকে কোথায় দেখতে চায়? নিজেকে মানুষের মাঝে, নিজেকে পান্থ আফজাল রূপেই দেখতে চাই। যারা মানুষ যেন আমার না ভুলে, আমাকে যেন কেউ খারাপ না বলে, আমাকে যেন সম্মান করে, সম্মান নিয়ে থাকতে চাই। আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকবে সবসময়ই এমন একজন মানুষের জন্য, এবং দর্শকদের ভালোবাসা, আশীর্বাদ, শুভকামনা তো অবশ্যই আছে। আপনার জন্য শুভকামনা, কারণ আপনি অনেক সুন্দর উপস্থাপনা করেছেন। এই আড্ডার মাধ্যমে আমি আসলে আমার অনেক বিষয়গুলো এখানে এসেছে। আর ধন্যবাদ জানাই যায় বাংলা ভিশনকে, যারা আমাকে ডেকেছে এবং এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করেছে। বাংলা ভিশনের সকল পরিবারের সবাইকে ধন্যবাদ, এবং এখানে যারা যারা রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আইরিশ নাট্যকার জর্জ বার্নার শর একটি উক্তি বলে বিদায় নিচ্ছে আজ। তিনি বলেছেন, গণতন্ত্র এটাই নিশ্চিত করে যে শাসন ব্যবস্থা আমাদের প্রাপ্য, আমরা যেন সেটাই পাই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।